আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা তোমাদের ভেক্টর নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। সরাসরি চলো বোর্ডে যাই, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, রেডি এভরিবডি? ওকে, আজকে আমরা ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা কিছু ভেক্টর, বিশেষ ধরনের ভেক্টরগুলো দেখব ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা ভেক্টরের বিশেষ যে সংজ্ঞাগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাস থেকে আমরা ভেক্টরের বিভিন্ন সূত্রে যাব, ঠিক আছে? সো চলে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটাতে করতে আসো, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে, তাছাড়া বুঝতে অনেক অসুবিধা হতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর, ঠিক আছে? ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর কি? সমান ভেক্টর কাকে বলে, ঠিক আছে? সমান ভেক্টর কি? সমান ভেক্টর বোঝার জন্যে আমরা তো বুঝি যে ভেক্টর মানে কি, তাই না? যে রাশিগুলোর মান আছে, দিক আছে, সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলি, বা যে সকল প্রকাশ করার জন্য, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের দরকার হয় সেগুলো ভেক্টর রাশি। তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা ভেক্টর রাশি যদি আমরা সমান হতে হয় তাহলে তার কি হতে হবে? যা আছে তার সমান হতে হবে। যা আছে মানে কি? মান ও দিক আছে, সেগুলো সমান হতে হবে। তাহলে আমাদের বলছি যে দুইটা ভেক্টর রাশি যদি সমান হতে চায় তাহলে আমাদের এক নম্বর শর্ত হচ্ছে মান সমান হতে হবে, ঠিক আছে? মান সমান। আর কি বলো? আর হচ্ছে আমাদের কি সমান হতে হবে বলো তো? দিক সমান হতে হবে, ঠিক আছে? দিক সমান হতে হবে। তাহলে আমরা কি সমান, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারবো? সমান ভেক্টর বলতে পারবো। দেখো তো, লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, ঠিক আছে? দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, ঠিক আছে? দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করছে এবং তাদের মানও সমান। তাহলে দুইটা ভেক্টর কি সমান ভেক্টর হবে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দুইটা ভেক্টর কি একই ভেক্টর হবে, মানে একই সমান হবে, সমান ভেক্টর হবে? হবে না। কেন বলো তো? হবে না কেন? কারণটা হচ্ছে এখানে আমাদের লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মান সমান আর দিক যদি সমান হয় তবে সমান ভেক্টর হবে না। মনে করো এইটা হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড বেগ, আর এই ভেক্টরটা হচ্ছে মনে করো 2 নিউটন। দুটা ভেক্টরের মান সমান, দিকও একই, কিন্তু দুটা ভেক্টর কি একই জাতীয়? অর্থাৎ দুটা ভেক্টর কি একই রকম রাশি? একই রকম রাশি না, তার মানে কি তারা সমজাতীয় না। তাহলে যদি সমজাতীয় না হয় তাহলে ভেক্টর দুটা সমান হবে না। তার মানে ভেক্টরের আরেকটা শর্ত হচ্ছে সমজাতীয় হতে হবে, এটাই হচ্ছে মূল শর্ত, ঠিক আছে? সমজাতীয় হওয়ার পরে আমরা দেখব মান সমান ও দিক সমান কিনা, ঠিক আছে? তাহলে মান ও দিক সমান, দিক সমান বলতে এখানে দিক একই বোঝানো হচ্ছে, ঠিক আছে? একই। তাহলে আমাদের একটা কি হতে হবে বলো? সমজাতীয়, ঠিক আছে? সমজাতীয় মানে একই রকম হতে হবে, তাহলে আমরা বলতে পারবো ভেক্টরগুলো সমান হবে কি হবে না। তাহলে দুটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দুটা ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে ভেক্টরগুলোর মান সমান হতে হবে, দিক সমান হতে হবে এবং কি হতে হবে? সমজাতীয় হতে হবে। অবশ্য প্রথমেই সমজাতীয় দেখতে হবে। কেন? কারণ সমজাতীয় হওয়ার পরে দেখবো তার মান ও দিক সমান কিনা বা একই কিনা। যদি হয় তবে আমরা বলতে পারবো যে ভেক্টর দুইটা মান ও দিক সমান, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারা সমান ভেক্টর। তাহলে এটার সংজ্ঞাটা কিভাবে লিখবো? সংজ্ঞাটা লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এভাবে লিখে থাকবো, সমজাতীয় দুইটি ভেক্টরের মান ও দিক একই হলে, ঠিক আছে? একই হলে তাদেরকে সমভেক্টর বলে, সমান ভেক্টর, ঠিক আছে? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর যেটা আর কি, ঠিক আছে, বলে। আশা করছি বিষয়টা বুঝেছো। ওকে, তাহলে আমাদের দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, দিক সমান হতে হবে এবং তাদেরকে একই রকম হতে হবে, সমজাতীয় হতে হবে। তবে আমরা সেই দুটো ভেক্টরকে কি বলতে পারবো? সমান ভেক্টর বলতে পারবো। আশা করছি বিষয়টা বুঝেছো। এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের যদি এটা ওই যে একক ভেক্টর, আয়তাকার একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা থাকে তাহলে কেমন হবে? মনে করো আমাদের এরকম একটা ভেক্টর আছে, এটাই একটা ভেক্টর, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের 3i + 4j, ঠিক আছে? এরকম একটা ভেক্টর আছে। এখন আমাদের যদি বি একটা ভেক্টর বলে যে মনে করো এটা 3i + aj, ঠিক আছে? তাহলে যদি এ আর বি সমান হয় তাহলে আমাদের কি হতে হবে বলো তো? হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটা সহগ সমান হতে হবে, প্রত্যেকটা সহগ সমান হতে হবে। তার মানে এ সমান যদি বি হয়, এ সমান বি হলে অবশ্যই আমাকে এখানে এ সমান কত হতে হবে? এই যে দেখো, এই আয়ের সহগ সমান আছে 3 তাহলে জেড সহগ সমান হতে হবে। তাহলে এখানে 4 আছে, এখানে এ আছে, তাহলে এ সমান কত হবে বলো? 4 হবে।
আশা করছি বিষয়টা বুঝেছো, আশা করছি একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমি বলি যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে এইভাবে যদি থাকে আয়ত একক ভেক্টরের মাধ্যমে অর্থাৎ আইজেকের মাধ্যমে, তাহলে সহগগুলো কি হতে হবে? সমান হতে হবে, সহগগুলো সমান হতে হবে। একটা তোমরা একটা করো দেখি, দেখি পারো নাকি। দেখো মনে করো এরকম একটা ভেক্টর দেওয়া আছে এ, এটা মনে করো 2i মাইনাস 5j প্লাস 2k, আচ্ছা প্লাস 3k দিই, প্লাস 3k। ঠিক আছে, আরেকটা ভেক্টর মনে করো বি আমাদের হচ্ছে মনে করো ai প্লাস bj, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস ck। আমাদের এখানে মনে করো বলা হলো যে 2a সমান 3b হলে a b c এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখে এটা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্ণয় করো। এখানে আমাদের দেখো লক্ষ্য করো এ এবং বি দেওয়া আছে, আমাদের বলেছে 2a ইকুয়াল বি, মানে এখানে কিন্তু এ আর সমান বি না। ঠিক আছে, 2a অর্থাৎ এর সাথে 2 গুণ করার পরে যে ভেক্টরটা পাবো সেটা সমান হবে বি এর সাথে 3 গুণ করার পরে যে ভেক্টরটা পাবো সেটা, এই দুইটা সমান হবে। তাহলে প্রথমে 2a বের করে ফেলো। 2a কত হবে বলো? 2 সবগুলোর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের দেখো 2a, এখান থেকে 2a বের করো, তাহলে 2 ইন্টু a কত আছে? এটা আমাদের 2i মাইনাস 5j, ঠিক আছে, প্লাস 3k। ওকে, তাহলে এটা 2 দ্বারা গুণ করলে কত হবে বলো? এটা 4i মাইনাস 10j, আর এটা হবে আমাদের প্লাস 6k। আশা করছি বুঝেছো। এবার দেখো তো এখানে আমাদের 3b, তাহলে 3b, তাহলে আমাদের এখানে কি হবে? 3 ইন্টু b, b কি আছে বলো? ai প্লাস bj প্লাস হচ্ছে আমাদের ck, তাই না? তার মানে 3 দ্বারা গুণ করলে হবে 3ai প্লাস 3bj প্লাস 3ck। ওকে, আশা করছি এইটুকু বুঝেছো। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলা আছে বলো? আমাদের কোশ্চেনে বলা আছে 2a সমান 3b, তাহলে আমরা দেখি 2a সমান 3b ধরি কি আসতেছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও, হ্যাঁ। তাহলে দুটি সমান ভেক্টর হওয়ার শর্তগুলো আমরা দেখছি, মানে কিভাবে করতে হয় এগুলো সেটা দেখছি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 2a এটা সমান ধরো আমাদের 3b, তাহলে আমাদের এখানে যদি বসিয়ে দিই এ পাশে কি আছে বলো? 2a, 2 এর মান কি কি আমরা বসিয়ে দাও? এটা 4i, ঠিক আছে, 4i মাইনাস 10j প্লাস 6k, তাই না? ওই পাশে কি আছে বলো? ওই পাশে আমাদের 3ai প্লাস হচ্ছে কি আমাদের 3bj প্লাস 3ck। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমাদের এই দুটো ভেক্টর সমান হয়, এখানে দেখো এই পাশে একটা ভেক্টর আছে, এই পাশে একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর যদি সমান হয়, শর্ত কি বললাম? সহগগুলো এখানে কি হতে হবে? সমান হতে হবে। তাহলে সহগগুলো যদি এখানে সমান হয় তাহলে আমরা দেখো তো আয়ের সহগ কি বলো তো? আয়ের সহগ হচ্ছে এখানে 3a, তাহলে আমরা অতএব লিখতে পারি 3a এটা সমান হচ্ছে 4, তাহলে এখান থেকে সমান কত আসবে বলো? 4/3, ঠিক আছে। আচ্ছা, b এটা সমান কি লেখা যায় বলো? j এর সহগ 3b সমান কি লেখা যায় এখানে? -10, তাহলে b সমান কত বলো? -10/3। ওকে, আশা করছি বুঝছো। আচ্ছা, এবং আমাদের লাস্টেরটা বলো 3c ইকুয়াল এখানে কত আছে বলো? 6, তাহলে c সমান কত হবে আমাদের? 2। তাহলে আমাদের abc এর মান বের হয়ে গেছে। ঠিক আছে, একটা হচ্ছে যে এটা, একটা এটা, আর একটা হচ্ছে এইটা। আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার। ওকে, তাহলে দুইটি ভেক্টর যদি সমান হয় তাহলে শর্ত কি? মান হতে হবে একই, দিক হতে হবে একই, এবং তাদের ভেক্টরগুলোকে কি হতে হবে? সমজাতীয় হতে হবে। আর আইজেকের মাধ্যমে থাকলে ভেক্টর সমান হলে তাদের সহগগুলো সমান হবে। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? একদম ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের সংজ্ঞাটা কি লিখব? দুইটি সমজাতীয় ভেক্টর। ঠিক আছে, দুইটি সমজাতীয় ভেক্টরের যদি মান ও দিক একই হয়, ঠিক আছে, মান ও দিক একই হয়, তবে তাদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মান ও দিক, মান বলতে তো বুঝো সরলরেখার মান, যেটা আমরা ভেক্টরের মান আলোচনা করেছি এর আগে। আর দিক হচ্ছে একই দিকে। একই দিকে বলতে বোঝায় এখানে কিন্তু তারা প্যারালাল হতে পারে, সমান্তরাল হতে পারে, এবং একই সরলরেখা বরাবরও হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমান্তরাল ভাবে একই দিকে থাকলে সেটা আমরা একই দিকে বোঝাই। এরপরে আমরা যে ভেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টর। খাতায় লিখো কিন্তু তোমরা সব কিছু, হ্যাঁ, খাতায় তুলবে এবং খাতায় একটা নোট হয়ে যাবে ইনশাল্লাহ। বিপরীত বা ঋণ ভেক্টর, ঋণ ভেক্টর, নেগেটিভ ভেক্টর। ঠিক আছে,
এটার সংজ্ঞাটা কি? এটার সংজ্ঞাটা হচ্ছে পূর্বেরটাই, শুধু একটু আলাদা হবে। কি বলো? সমজাতীয় দুইটি ভেক্টরের মান সমান কিন্তু যদি দিক বিপরীত হয় তবে তাদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। ঠিক আছে, তাদেরকে পরস্পরের বিপরীত ভেক্টর বলে। আশা করছি বিষয়টা বুঝেছো। তাহলে আমরা কি লিখবো বলো? আমরা লিখবো যে সমজাতীয়, হ্যাঁ অবশ্যই সমজাতীয় হতে হবে। ঠিক আছে, হ্যাঁ যেটা আগে ব্যাখ্যা করলাম একটু আগে, যে সমজাতীয় মানে কি, মানে দুটো একই রকম, দুটা বল হলে দুটাই বল, দুটা বেগ হলে দুটাই বেগ, দুটা নিউটন হলে দুটাই নিউটন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি বলছি দেখো, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাটা লিখে ফেলো তোমরা। আমি বলছি যে সমজাতীয়, আগে সমজাতীয় কথাটা লিখ। সমজাতীয় দুইটি ভেক্টরের মান একই কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে পরস্পরের কি বলে বলো? হ্যাঁ পরস্পরের বিপরীত ভেক্টর বলে। আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে নাকি? এটা কেমন বলো? এটা হচ্ছে এরকম যে আমাদের এটা একটা ভেক্টর মনে করো এইদিকে, আর এটা একদম সমান মানের আরেকটা ভেক্টর। ঠিক আছে, বিপরীত দিকে ক্রিয়া করছে। সমান মানের একটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করছে, তবে এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? পরস্পরের বিপরীত ভেক্টর, ঋণ ভেক্টর। ঠিক আছে, একটার সাপেক্ষে একটা ঋণ ভেক্টর। দেখো এটা যদি আমাদের মনে করে এরকম, আমরা পি কিউ ধরলাম, আচ্ছা এটা আমরা এভাবেই প্রকাশ করছি, এটা কিউ এটা পি। তাহলে দেখো এটা যদি আমাদের এ হয়, ঠিক আছে, এ ভেক্টরটা যদি আমাদের এ হয় তাহলে এ ভেক্টরটা হচ্ছে আমাদের মাইনাস এ হবে। এ ভেক্টরটা কি হবে বলো? মাইনাস এ হবে। হ্যাঁ, ভেক্টরে মাইনাস চিহ্ন দ্বারা দিক বিপরীত বোঝানো হয়। কি বোঝানো হয় বলো তো বাবা? কোন চিহ্ন দ্বারা? মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? দিক বিপরীত বোঝানো হয়। মানে এ যদি এদিকে হয় তাহলে মাইনাস এ হচ্ছে এদিকে। ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে কিউপি। এবং পি কিউ এবং কিউপি পরস্পরে কি ভেক্টর বলো তো বাবা? বিপরীত ভেক্টর। এদের মান কিন্তু সমান, এই পি কিউ এবং কিউপি এর মান সমান কিন্তু কি বিপরীত? দিক বিপরীত এবং একই জাতীয়। ঠিক আছে, সমজাতীয়। এই জন্য এদেরকে আমরা কি বলবো বলতো? বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। ওকে, আচ্ছা আমরা এরপরে যেটা পড়বো সংজ্ঞাগুলো, এখান থেকে এগুলো থেকে সংজ্ঞায় বেশি আসে। ঠিক আছে, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। ফ্রি ভেক্টর। ওকে, ফ্রি ভেক্টর। তাহলে ফ্রি ভেক্টরটা কাকে বলে? ফ্রি ভেক্টর হচ্ছে, শোনো, কোন ভেক্টরের মান এবং দিক একই রেখে তুমি যদি পাদবিন্দু ইচ্ছা মতো নিতে পারো, মানে ইচ্ছা মতো যদি নির্ধারণ করতে পারো, যেখানে খুশি সেখানে তুলে নিয়ে যেতে পারো। শর্ত দুইটা, মান ও দিক একই রাখতে হবে, মান একই রাখতে হবে এবং দিক একই রাখতে হবে। রেখে যদি তুমি পাদবিন্দুটাকে ইচ্ছা মতো নড়িয়ে চড়িয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারো, তবে ওই ভেক্টরটাকে বলবো আমরা কি ভেক্টর বলো? স্বাধীন ভেক্টর। কি ভেক্টর বাবা? স্বাধীন ভেক্টর, যেটা একদম নির্দিষ্ট থাকে না। ঠিক আছে, ইচ্ছা মতো নেওয়া যায়। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো। সংজ্ঞা হচ্ছে কোন ভেক্টরের মান ও দিক একই রেখে পাদবিন্দু তো মনে আছে নাকি? হ্যাঁ, শুরুর বিন্দুটা, পাদবিন্দু ইচ্ছে মতো মানে যা খুশি যেভাবে খুশি। ঠিক আছে, নেওয়া গেলে বা নির্ধারণ করা গেলে তাকে কি বলে বলো তো বাবা? হ্যাঁ, স্বাধীন ভেক্টর বলে। ঠিক আছে, স্বাধীন ভেক্টর বলে। ওকে, যেমন মনে করো এই যে এই ভেক্টরটা, এটা স্বাধীন, আমি এটাকে এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি। কি শর্ত? মান ও দিক রাখতে হবে, দিকও ঠিক রাখতে হবে। ঠিক আছে, মান ও দিক, এই যে এটার পাদবিন্দু এখানে, এটা পাদবিন্দু এখানে, আমি ভেক্টরকে নড়িয়ে চড়িয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে একটা ভেক্টরের মান ও দিক যদি একই রেখে তুমি ইচ্ছা মতো, ঠিক আছে, ইচ্ছা মতো তুমি যদি এদিক ওদিক নড়াতে পারো, তবে মানে পাদবিন্দুটা যদি তুমি নিয়ে বেড়াতে পারো, তবে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো বলো? স্বাধীন ভেক্টর। ইচ্ছা মতো যদি পাদবিন্দু নির্ধারণ করা যায়। এরপরে আমরা যে ভেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো সংজ্ঞা টাইপের। সীমাবদ্ধ ভেক্টর।
সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টরের ইংলিশ হচ্ছে লোকালাইজড। লোকালাইজড ভেক্টর, ঠিক আছে, লোকালাইজড ভেক্টর। তাহলে এটা কি? এটা হচ্ছে যদি কোনো ভেক্টরের পাদবিন্দুটা মানে ইচ্ছা মতন নাড়ানো না যায়, যেখানে খুশি সেখানে যদি না নেওয়া যায়, যদি একদম নির্দিষ্ট একটা বিন্দুতেই নিতে হয়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর, ঠিক আছে, সীমাবদ্ধ ভেক্টর। ওকে, তাহলে আমরা এটার সংজ্ঞা কি লিখবো বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সংজ্ঞাটা লিখো তোমরা। সংজ্ঞা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে, মূল বিন্দু মানে পাদবিন্দু ধরে, ঠিক আছে, মনে আছে না তোমাদের? হ্যাঁ, মূল বিন্দু বা পাদবিন্দু লিখতে পারো তোমরা, ঠিক আছে, মূলবিন্দু বা পাদবিন্দু। মূলবিন্দুর আরেকটা নাম ছিল পাদবিন্দু, কিন্তু মানে পাদবিন্দুরই একটা নাম মূলবিন্দু, তাই না? আচ্ছা, ঠিক আছে। ধরে যে ভেক্টর অঙ্কন করা হয়, ভেক্টর অঙ্কন করা হয় তাকে কি বলে বলো বাবা? হ্যাঁ, তাকে কি বলে? সীমাবদ্ধ ভেক্টর। সীমার মধ্যে আবদ্ধ, নাকি একদম নির্দিষ্ট, সীমাবদ্ধ ভেক্টর বলে। আশা করছি বিষয়টা বুঝেছো, একদম ক্লিয়ার? ওকে, ভেক্টর বলে। যেমন এটা মনে করো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এখান থেকে একটা ভেক্টর অঙ্কন করা হলো। এই ভেক্টরটা হচ্ছে আমাদের কি ভেক্টর বলো? সীমাবদ্ধ ভেক্টর। তুমি ইচ্ছা করলে ভেক্টরকে আর নড়াতে পারবে না, এর পাদবিন্দু ইচ্ছা মতো করলে নিতে পারবে না, ঠিক আছে, যেখানে আছে সেখানেই রাখতে হবে। আশা করছি বিষয়টা বুঝেছো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরের টপিকসটাতে পরের এটা আসি আমরা। এরপর হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর, লাইক ভেক্টর যেটা, ঠিক আছে, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর এটা কি? লাইক ভেক্টর, লাইক, তাই না? লাইক মানে কিন্তু এখানে কি মনে হচ্ছে? একই রকম। আমরা লাইক মানে পছন্দ করা, তাই না? আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না। তাহলে আমাদের এখানে সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় দুটি অসম মানের ভেক্টর, ঠিক আছে, সমজাতীয় দুটি অসম মানের ভেক্টরের যদি দিক একই হয়, তাহলে সেই ভেক্টর দুটাকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা লিখি। দেখো, আগে সংজ্ঞা লিখি, তারপর একটু ব্যাখ্যা করছি। সমজাতীয় দুইটি অসম মানে সমান মানের না, ঠিক আছে, অসম মানের ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, মানে দিক যদি একই হয়, ঠিক আছে, একই দিকে ক্রিয়া করলে তাদেরকে কি বলে বাবা বলো? তাদেরকে সদৃশ ভেক্টর বলে, পরস্পরের সদৃশ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, সদৃশ লিখলাম, সদৃশ ভেক্টর বলে, বিষয়টা আশা করছি একটু একটু তো বুঝেছো নাকি? আমি বলছি যে সমজাতীয় দুটি অসম মানের ভেক্টর, সমজাতীয়, ঠিক আছে, একই রকম দুটা ভেক্টর, মানে দুটা বল হলে দুটাই বল, দুটা বেগ হলে দুটাই বেগ, দুটা সরণ হলে দুটাই সরণ, দুটা মন্দন হলে দুটাই মন্দন, ত্বরণ, যা হবে। তো যদি তারা একই দিকে ক্রিয়া করে, তাদের মান যদি অসমান হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে কি? সমজাতীয় দুইটি অসম মানের ভেক্টর। সমজাতীয় দুইটি অসম মানের ভেক্টর একই দিকে ক্রিয়া করলে আমরা তাদেরকে কি বলবো? সদৃশ ভেক্টর, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অসদৃশ বা বিসদৃশ ভেক্টর। অসদৃশ বা বিসদৃশ, ঠিক আছে, বিসদৃশ, আনলাইক ভেক্টর, আনলাইক ভেক্টর। আচ্ছা, এখানে বাংলায় ভেক্টর লিখিনি, তোমরা লিখে নিও এখানে। আচ্ছা, তাহলে আমরা এটার সংজ্ঞা কি বলো? হ্যাঁ, এটার মতোই সমজাতীয় দুইটি অসম মানের ভেক্টর যদি এখানে খালি বিপরীত দিকে ক্রিয়া করলেই আমরা তাদেরকে কি বলবো? আমরা বলো, হ্যাঁ, বিসদৃশ বা অসদৃশ ভেক্টর বলবো। তাহলে সংজ্ঞাটা লিখে নাও, শুধু এখানে চেঞ্জ করবে, ঠিক আছে, একই দিকের জায়গায় কোন দিকে ক্রিয়া করবে? বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা লিখি, দেখো, সমজাতীয় দুইটি অসম মানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে, ঠিক আছে, একজন আরেকজনের বিপরীত দিকে ক্রিয়া করলে
ঠিক আছে, ক্রিয়া করলে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। তাদেরকে বিসদৃশ বা অসদৃশ যে কোনো একটা বললেই হবে, ঠিক আছে, যেটা সংজ্ঞা আসুক সেটাই লিখবা। সদৃশ ভেক্টর বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কেমন? এটা একটা ভেক্টর এদিকে ক্রিয়া করছে এবং তার বিপরীত দিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করছে, কিন্তু সমান না, ঠিক আছে। অসমমানের দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা কি বলবো বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, সমজাতীয় দুইটি অসমমানের ভেক্টর বিপরীত দিকে যদি ক্রিয়া করে তবে তাদেরকে আমরা কি বলবো? বিপরীত দিকে ক্রিয়া করলে বলবো তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর। আশা করছি এই বিষয়টা বুঝেছো নাকি? ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা পড়বো, মনোযোগ দাও, সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, বিপ্রতীপ ভেক্টর, এটা কিন্তু বিপরীত না, বিপ্রতীপ। বিপ্রতীপ আর বিপরীত আলাদা জিনিস, ঠিক আছে। আমরা যদিও ম্যাথের ক্ষেত্রে অনেক সময় বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ এক জায়গায় বুঝে নিই, কিন্তু এখানে আমরা বিপরীত কোণ, বিপরীত ভেক্টর বলতে আলাদা জিনিস বোঝাচ্ছে, বিপ্রতীপ বলতে আলাদা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিপ্রতীপ ভেক্টর, এটার ইংলিশ হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল ভেক্টর। ওকে, তা আমি বলছি শোনো, দুইটি সমান্তরাল ভেক্টরের, ঠিক আছে, একটির মান যদি অপরটির বিপরীত হয়, একটির মান, শোনো ওখানে কিন্তু আমাদের বিপরীত ভেক্টর ছিল দিকে বিপরীত, মনে পড়ছে তো? ওটা কি ছিল বলো তো বাবা? দিকে বিপরীত। কিন্তু এখানে আমরা কি বলছি? মানে বিপরীত যদি হয়, দুইটা সমান্তরাল ভেক্টর, ঠিক আছে, কিন্তু তাদের কি বিপরীত বলো, কি বিপরীত বলো তো? মান বিপরীত হয়, একটির অপরটির যদি বিপরীত হয় তবে সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, সেটাকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো, তারপর একটু পরে আমরা দেখছি এটা, ঠিক আছে। আর সংজ্ঞাটা হচ্ছে কি, দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাদেরকে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর বলে। তাদেরকে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর, আমি পরস্পরে লিখলাম না, লিখে নিও তোমরা, দরকার হলে না লিখলে হবে, সমস্যা নাই। বিপ্রতীপ ভেক্টর বলে, ঠিক আছে, বলে। বিষয়টা কেমন? মনে করো এ একটা ভেক্টর, ঠিক আছে, এ একটা ভেক্টর, এটা মনে করো আমাদের 5i, ঠিক আছে, এ একটা ভেক্টর, সেটা 5i। তাহলে এ একটা ভেক্টর যদি 5i হয় তাহলে আমাদের বি, মনে করো এর একটা বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে, এর একটা বিপ্রতীপ ভেক্টর হচ্ছে বি, সেটা হচ্ছে মনে করো 1/5, ওর মানটা হচ্ছে 1/5, বিপ্রতীপ, উল্টা। তাহলে এটাকে আমরা কি বলবো? এই দুটো আমরা বলবো হচ্ছে এ এবং বি হচ্ছে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর। দেখো এ একটা ভেক্টর যদি এটা এরকম হয়, ঠিক আছে, এ আই, ঠিক আছে, তাহলে আমাকে বলো তো বি এর বিপ্রতীপ ভেক্টরটা কি হবে? হ্যাঁ, 1/ai, ঠিক আছে, আশা করছি বুঝেছ। আচ্ছা, যদি এরকম দেয় যে এ সমান মনে করো বি কে, ঠিক আছে, তাহলে এর বিপ্রতীপ ভেক্টরটা কি হবে বলো তো? 1/bk। এই তো গুড, তোমরা বুঝে গেছো। তাহলে বিপ্রতীপ হচ্ছে কি, মানে বিপরীত থাকবে কিন্তু দিকটা হবে সমান্তরাল, ঠিক আছে, মানে থাকবে বিপ্রতীপ আর দিকটা হবে সমান্তরাল। এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো বলো? হ্যাঁ, বিপ্রতীপ ভেক্টর বলবো। আর বিপরীত ভেক্টর যেটা, সেটা ছিল দিকে বিপরীত, ঠিক আছে, ওটা কিন্তু মাইনাস হচ্ছে। বিপরীত ভেক্টরটা মাইনাস, এটা মনে রাখবে, মাইনাস মানে দিক বিপরীত করে দিচ্ছিল, আর এটা কিন্তু মানে উল্টা। হ্যাঁ, তাহলে এটা মানে উল্টা আর এটা হচ্ছে দিকে উল্টা। দিকে উল্টা হচ্ছে বিপরীত আর মানে উল্টা হচ্ছে বিপ্রতীপ, মনে থাকবে ইনশাল্লাহ। একটা নেগেটিভ, একটা হচ্ছে রেসিপ্রোকাল। ওকে, ক্লিয়ার? একদমই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে যে ভেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমরেখ ভেক্টর বা সমরৈখিক ভেক্টর। একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর, লিনিয়ার ভেক্টর। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর কি? সমরেখ ভেক্টর হচ্ছে দুইটি ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর
যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে, ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে আমরা কি বলবো? সমরৈখিক বা সমরেখ ভেক্টর। বিষয়টা দেখো, হয়তো তোমাদের মাথায় এটা ঢুকছে যে দুই বা ততোধিক ভেক্টর একই সরল রেখা বরাবর ক্রিয়া করছে, আমরা এটাকে সমরেখ বলবো, কিন্তু পরের অংশে আবার বলছি যে সমান্তরালে ক্রিয়া করলেও সেটাকে আমরা সমরৈখিক বলতে পারবো। তো সেটা কিভাবে, ওইটা হয়তো অনেকেরই বিষয়টা বোধগম্য হচ্ছে না। দেখো আমি তোমাকে বোঝাই যে এখানে মনে করো আমাদের এই যে এই রেখা বরাবর এখান থেকে এখানে একটা ভেক্টর কাজ করছে, তারপর মনে করো এখানে এখানে, তারপরে এখান থেকে এখানে একটা ভেক্টর কাজ করছে। আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে লিখি। এখান থেকে এখানে একটা ভেক্টর কাজ করছে, তারপরে মনে করো এই রেখাতে এখান থেকে এখানে আরেকটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে। তাহলে এই রেখাটাতে মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তিনটা ভেক্টর একই সরল রেখা বরাবর ক্রিয়া করছে। তবে এই ভেক্টরগুলোকে আমরা কি বলতে পারবো বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সমরেখ বা সমরৈখিক ভেক্টর। এখানে কিন্তু মান সমান হওয়াটা বাধ্যতামূলক নয়, একই রেখা বরাবর থাকলেই হবে, ঠিক আছে। বাট সমান্তরালে থাকলেও হবে। কিন্তু সমান্তরালে থাকলে কিভাবে হবে? দেখো এ ভেক্টরটা এদিকে ছিল, বি ভেক্টরটা মনে করে এখানে কাজ করছে, তো আমি বি ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে নিয়ে যেতে পারি, কারণ আমাদের শর্ত কি বলো? মান ও দিক একই রেখে আমরা যে কোনো জায়গায় ভেক্টরকে নিয়ে যেতে পারি। তাহলে এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে যেতে পারি, কারণ মানটা তো এখানে থাকবে এবং দিকটাও এদিকে থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে নিয়ে যেতে পারি ভেক্টরটাকে। এখানে যদি আরেকটা ভেক্টর থাকে সেটাকে আমি এখানে নিয়ে যেতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে কি বলে? সমরেখ ভেক্টর। সংজ্ঞাটা লিখো, সমান্তরালে ক্রিয়া করলে সমরেখ ভেক্টর বলা যাবে, ঠিক আছে, কারণ ওই ভেক্টরগুলোকে আমরা ট্রান্সফার করে একই রেখায় স্থাপন করতে পারবো, ঠিক আছে। তাহলে লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই বা ততোধিক ভেক্টর, ততোধিক দুইয়ের অধিক, ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করলে, পরস্পরের সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে কি বলে বাবা? সমরেখ ভেক্টর বলে, ঠিক আছে, তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আশা করছি বিষয়টা একদম বুঝেছো নাকি? এগুলো সংজ্ঞা আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করে নেবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হচ্ছে কোপ্লেনার ভেক্টর, সমতলীয় ভেক্টর। মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদমই মনোযোগ এইদিকে, ঠিক আছে। সমতলীয় ভেক্টর, হ্যাঁ, কোপ্লেনার ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি কোনো সমতলে একই সমতলে অবস্থান করে, তবে তাদেরকে আমরা কি বলবো? কোপ্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর বলবো। আগে সংজ্ঞাটা লিখি, তারপরে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিখো, সংজ্ঞাটা লিখো। দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। ঠিক আছে। তাহলে সমতলীয় ভেক্টর মানে কি? একই তলে অবস্থান করতে হবে, দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এদিকে তাকাও, এই যে দুইটা ভেক্টর, ঠিক আছে, তো দুইটা ভেক্টর এভাবে আছে, তো দুইটা ভেক্টর একই তলে অবস্থান করছে না? দেখো এই যে একই তলে অবস্থান করছে, এদিক থেকে বা এদিক থেকে একই তলে অবস্থান করছে। যদি এভাবে থাকে তাহলে একই তলে অবস্থান করছে, যদি এভাবে থাকে তাও তো একই তলে অবস্থান করছে, এই যে একই তলে অবস্থান করছে, ওকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে তারা একই তলে অবস্থান করবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বললাম বলো তো? দুইটি ভেক্টর যদি আমরা নিই তাহলে তারা সবসময় একই সমতলে অবস্থান করবে, সেটা যেভাবেই হোক না কেন তারা একই সমতলে অবস্থান করবে, কারণ তাদের দিয়ে একটা তল অঙ্কন করা যাবে, সমতল। দেখো একই তল, ঠিক আছে, আমরা যেভাবেই ভেক্টর দুইটা থাকুক না কেন আমরা তাদেরকে কি নিতে পারবো? একই সমতলে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর যদি দুইয়ের অধিক হয়, তিনটা চারটা, তাহলে সেক্ষেত্রে তারা একই সমতলে থাকতেও পারে, না থাকতেও পারে। যেমন দেখো, লক্ষ্য করো, তিনটা ভেক্টর যদি এভাবে থাকে,
তিনটা ভেক্টর যদি এভাবে থাকে তাহলে কিন্তু এই যে দেখো সমতলে আছে, মনে করো এইভাবে আছে, ঠিক আছে, তিনটা ভেক্টর সমতলে আছে, এইভাবে তিনটা ভেক্টর একই সমতলে, দেখো তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করছে, এই যে একই সমতল, বোর্ড একটা তল একই তলে অবস্থান করছে না, আরে বাবা দেখ এইভাবে আছে, ঠিক আছে না, তাহলে আমাদের এখানে এটা এইভাবে আছে, তাহলে এখানে তিনটা কি একই তলে অবস্থান করছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতে পারবো, হ্যাঁ তিনটা হচ্ছে সমতুল্য ভেক্টর। কিন্তু যদি এরকম হতো যে এটা এইভাবে আছে, এই দুইটা এভাবে আছে আর এটা মনে করো এইভাবে আছে, তাহলে কি এটা একই সমতলে হতো? বলো তো, এটা কি একই সমতল হতো? না, এটা একই সমতল হচ্ছে না। কেন? দেখো তুমি তিনটা যদি এই একই এভাবে থাকে তাহলে একই সমতলে, কোনো সমস্যা নাই, একই সমতলে। কিন্তু যদি তিনটা এরকম থাকে তাহলে তুমি একই সমতলে নিতে পারবে না। কেন? দেখো এই দুইটা এভাবে এক সমতলে, এটা একটা তল, এখানে একটা তল, ঠিক আছে, তাহলে তিনটা ভেক্টর মানে দুইয়ের বেশি হলে, চারটা হলে আবার ওইভাবেই, ঠিক আছে। তো দুইয়ের বেশি যখন হয়ে যাবে ভেক্টরগুলো, তখন তারা একই তলে অবস্থান করতেও পারে, না করতেও পারে, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু দুইটা হলে মাস্ট বি একই তলে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইটি ভেক্টর অবশ্যই সমতলীয় হবে, দুইটি ভেক্টর অবশ্যই সমতলীয় হবে, বাট দুইয়ের অধিক হলে সমতলীয় হতেও পারে, না হতেও পারে। তাহলে এখান থেকে লিখো যে দুইটি ভেক্টর, আশা করছি বিষয়টা বুঝেছো। দুই ভেক্টর যেভাবেই থাকুক না কেন ওদের কমন একটা তল পাওয়া যাবে, ঠিক আছে, সাধারণ একটা তল পাওয়া যাবে। তাহলে দুইটি ভেক্টর অবশ্যই সমতলীয় হবে, অবশ্যই সমতলীয় হবে, ঠিক আছে। আর দুইয়ের অধিক ভেক্টর সমতলীয় হতেও পারে, না হতেও পারে, ঠিক আছে। সমতলীয় হতেও পারে, না হতেও পারে, নাকি হতেও পারে। ওকে, তাহলে আমরা বিষয়টা মনে হয় বুঝেছি নাকি? সমতলীয় বলতে একই তলে অবস্থান করবে, এটা আমরা ত্রিমাত্রিকে দেখাতে পারি। তো ত্রিমাত্রিকে দেখানোটা অতটা প্রয়োজন নেই, তারপর আমি একটু দেখাই যে একটা তলে বলতে কি বোঝাই। যেমন মনে করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা তোমরা তো এগুলো অক্ষ আঁকা সেদিন শিখিয়েছি, তাই না, গত কয়েকটা আগে ক্লাসে। তাহলে জেড, এটা ওয়াই। তাহলে আমাদের একটা তলে অবস্থান করে বলতে কি বোঝায়? দেখো এই যে মেঝে, এই মেঝেতে অবস্থান করতে পারে, কিংবা ছাদে অবস্থান করছে, ঠিক আছে। এই যে এটা মনে করো একটা ত্রিমাত্রিক বস্তু, ঠিক আছে, এই যে এটা। তো এটা যদি ত্রিমাত্রিক বস্তু হয় তাহলে দুই বা ততোধিক ভেক্টর, মনে করো এই তলে তিনটা ভেক্টর, চারটা ভেক্টর, যে কোনো দিকে তুমি এঁকে দিয়েছো, যে কোনো দিকে সমতলীয় হওয়ার কিন্তু শর্ত আবার একই দিকে হওয়ার কোনো দরকার নেই, বা যে কোনোভাবে তুমি আঁকতে পারো, শুধু একই তলে থাকলেই হবে। কথা বুঝতে পারছো? একজন আরেকজনকে সেট করে যাক, না হয় সমান্তরাল হোক, না হয় আঁকা বাঁকা বলতে বাঁকা সরলরেখা তো না, মানে সরলরেখা তো অবশ্যই আঁকতে হবে তোমাকে, বক্ররেখা তো আর না। কিন্তু আমি বলছি যে একটাই ভাবে দিলা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট শর্ত কি? একই তলে থাকতে হবে, তুমি এ তলে আঁকতে পারো, এ তলে আঁকতে পারো, এই তলে আঁকতে পারো, অর্থাৎ একই তলে যে ভেক্টরগুলো অবস্থান করবে সেগুলোই সমতলীয়, যেভাবেই খুশি, ঠিক আছে। দেখো আমরা যদি মনে করি এ তলে কয়েকটা ভেক্টর আঁকি, এভাবে, এগুলো সবই সমতলীয় ভেক্টর, ঠিক আছে। আমরা যদি মেঝেতে কয়েকটা ভেক্টর আঁকি, তাহলে এগুলো সবই কি ভেক্টর বলো তো? সমতলীয়। তার মানে সমতলীয় ভেক্টর হতে হলে বিশেষ কোনো শর্ত নেই, শর্ত একটাই, একই তলে অবস্থান করতে হবে, তাদের তলটা কমন হতে হবে। তারা যে তলে আছে, যে তলে তারা শুয়ে আছে, সেই তলটা কি হতে হবে বলো তো? কমন হতে হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। আশা করছি এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সমতলীয় ভেক্টরের আমাদের কিছু ম্যাথ আছে, তবে আমরা সমতলীয় ভেক্টরের ম্যাথগুলো লাস্টের অংশে, অর্থাৎ আমাদের ওই যে ডট গুণন ক্রস গুণন শেখার পরে আমরা ওই সমতলীয় অঙ্কগুলো করতে পারবো। তার আগে আমরা আপাতত সেই সূত্রগুলো তো এখন আমরা শিখিনি, তো আমরা ওটা ইনশাআল্লাহ চ্যাপ্টারের শেষের দিকে করব। ওকে, আচ্ছা, ধারাবাহিকভাবে ক্লাস করো, সমস্যা নেই। যে এখন তো শুধু সংজ্ঞা পড়ানো হচ্ছে, যে সংজ্ঞাগুলো পড়ানো হচ্ছে সেই সংজ্ঞাগুলো মুখস্থ করো, আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টরের এই হচ্ছে প্রপার ভেক্টর কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রপার ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য নয়, আমি শূন্য ভেক্টর পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে আসলে শূন্যকে ভেক্টর বলাটা মানে একটু অযোগ্য, কারণ তুমি দেখো শূন্য ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নেই,
আবার মানও শূন্য। মানও শূন্য মানে তো মান নেই, তাই না? আবার নির্দিষ্ট দিকও নেই, তারপরে ভেক্টর বলতে হয় নাকি? কারণ এটা দুইটা ভেক্টর রাশির ক্যালকুলেশনে পাওয়া যায়। হ্যাঁ, তো যে ভেক্টরের মানটা শূন্য নয় সেটাই হচ্ছে আসলে সঠিক ভেক্টর, আর বাকিগুলো কি নাকি? তো যাক, বিষয়টা শূন্য ভেক্টরের সঙ্গে আসলে শূন্য ভেক্টরের সংজ্ঞা লিখবা, সঠিক ভেক্টরের সঙ্গে আসলে সঠিক ভেক্টরের সংজ্ঞা লিখবা, ঠিক আছে? তাহলে সঠিক ভেক্টর বা প্রভাব ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য নয়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ভেক্টরের মান শূন্য নয়, তাকে সঠিক ভেক্টর বলে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? একদমই ক্লিয়ার নাকি? এটা নিয়ে মানে মনে করে এ যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, এ যদি একটা ভেক্টর হয়, তাহলে সঠিক ভেক্টর হতে হলে কি হতে হবে? এর মানটা, মানে এই যে এর মান, যেটা মান তো তোমরা জানো তাই না? মানে এভাবে লিখতে হয় মডুলাস চিহ্ন দিয়ে, অথবা শুধু ওই অক্ষরটা লিখলেই হয়। এটা আমাদের শূন্য হবে না। যদি শূন্য না হয় তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারবো? সঠিক ভেক্টর বলতে পারবো। একটা ভেক্টরের যদি মান সমান শূন্য না হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর। মান শূন্য তাহলে কি কি শর্ত আছে সেটা তো তোমরা জানো তাই না? হ্যাঁ, কি শর্ত বলো তো? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই স্থানে একই হতে হবে, এক কথায়, ঠিক আছে, একই হতে হবে। আচ্ছা, তাহলে আমরা সঠিক ভেক্টর শিখেছি। এরপরে আমরা শিখবো সমপ্রারম্ভিক ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও, আমাদের ভেক্টরের প্রায় প্রকারভেদগুলো শেষ হয়ে এসেছে। সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর কি? সমপ্রারম্ভিক ভেক্টর মানে হচ্ছে প্রারম্ভটা হবে এক জায়গা থেকে নাকি? একটা পয়েন্ট থেকে। এই যে সমপ্রারম্ভিক মানে একটা স্থান থেকে, একটা বিন্দু থেকে প্রারম্ভ হবে মানে শুরু হবে, তাই না? তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই পাদবিন্দু থেকে শুরু হয় তবে সেটাকে আমরা কি বলবো বলো? সমপ্রারম্ভিক ভেক্টর বলবো। ওকে, আচ্ছা, তাহলে দুই বা ততোধিক ভেক্টর, মনে করো এই যে এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এই দুটো ভেক্টর একই পাদবিন্দু থেকে শুরু হয়েছে না? এদেরকে আমরা কি বলবো বলো? সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞা হচ্ছে একটি পাদবিন্দু থেকে হতে দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক মানে দুইয়ের অধিকও হতে পারে, ঠিক আছে, ভেক্টর শুরু হলে তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। সমপ্রারম্ভিক ভেক্টর, ভেক্টর বলে। আশা করছি বিষয়টা একদমই বুঝেছো, ঠিক আছে? হ্যাঁ, একদম সহজ জিনিস, বোঝার তো না বোঝার তো কোনো কারণ নেই। আমাদের আরেকটা ভেক্টর আছে সহগামী ভেক্টর, ঠিক আছে, সহগামী ভেক্টরের ইংলিশ নাম হচ্ছে কনকুরেন্ট ভেক্টর। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই বিন্দু থেকে, অর্থাৎ পাদবিন্দু এক জায়গাতেই থাকে তবে সেটা এবং যদি তাদের ক্রিয়ারেখা ছেদ করে একটা কমন বিন্দুতে তবে সেটাকে আমরা কি বলতে পারবো? দেখো, এদিকে একটা ভেক্টর আছে, মনে করো এদিকে একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর আছে, ঠিক আছে? এই ভেক্টরগুলোর যদি ক্রিয়ারেখাগুলো একটা বিন্দুতে ছেদ করে, আমরা এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই যে একটা বিন্দুতে এসে ছেদ করছে না একটা কমন বিন্দুতে, এই যে কমন বিন্দুতে যদি এসে একটা ছেদ করে, দেখো তারা কিন্তু এক বিন্দু থেকে শুরু হয়নি, কিন্তু তাদের ক্রিয়ারেখাগুলো যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সহগামী ভেক্টর। তবে একটা বিন্দু থেকে শুরু হতেও পারে, সমস্যা নেই। মানে এই যে এইভাবে একটা বিন্দু থেকে শুরু হতেও পারে, এই ভেক্টরটা এদিক থেকে শুরু হলো, তাই সেটাকে আমরা বলতে পারবো কি বলো? হ্যাঁ, সহগামী ভেক্টর, কনকুরেন্ট ভেক্টর। আচ্ছা, আর এটা যদি তাদের ক্রিয়ারেখাগুলো ছেদ করে একটা বিন্দুতে এসে, ঠিক আছে, আমরা কিন্তু শোনো আরেকটা কথা বলি, তোমরা বলতে পারো ভাই যে আমরা এখানে তো পাদবিন্দুগুলোকে পিছনের দিকে বাড়িয়ে একটা বিন্দুতে মিলিত করলাম, যদি শীর্ষবিন্দুগুলো যে দুই বা ততোধিক ভেক্টরের শীর্ষবিন্দুগুলোকে বর্ধিত করলে, মানে সামনের দিকে বর্ধিত করলে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলতে পারবো সহগামী ভেক্টর, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেক্টরের সংজ্ঞা পড়লাম, বিশেষ কিছু ভেক্টরের সংজ্ঞা পড়লাম। আমরা কয়েকটা ক্লাস ধরে ভেক্টর পরিচিতি, ভেক্টরের বিশেষ কিছু ভেক্টরের নাম, সংজ্ঞাগুলো পড়ছি।
তো আমরা ভেক্টরের সংজ্ঞা মোটামুটি শেষ, মানে সংজ্ঞা বলতে ভেক্টরের বিশেষ যে প্রকারভেদ সেই সংজ্ঞাগুলো মোটামুটি শেষ। ভেক্টরের সূত্র, ভেক্টর যোগের সূত্র এবং ভেক্টর কীভাবে কী কথা, ভেক্টরের মূল ক্যালকুলেশনগুলো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে শুরু হবে। আর তোমরা এই ক্লাস পর্যন্ত একদম কমপ্লিট করে ফেলো। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা আরেকবার দেখো, যদি তোমাদের সমস্যা থাকে সেগুলো কমপ্লিট করে তাহলে পরবর্তী অংশে গেলে তোমাদের সুবিধাটা বেশি হবে, ঠিক আছে? আর ক্লাসগুলো বারবার দেখো, যতটুকু পড়ানো হচ্ছে, যে পর্যন্ত পড়ানো হচ্ছে সে পর্যন্ত তুমি কমপ্লিট করো, তারপরে ইনশাল্লাহ তোমার দেখবে যে পরের অংশগুলো সহজ লাগবে। আর পড়া কঠিন নয়, আমি বারবারই একটা কথাই বলি, এটা বলি মানে এটা আমার চিরন্তন ডায়লগ বলতে পারো, পড়া কঠিন নয়, পড়া একটু বেশি, ঠিক আছে? একটু বেশিটাকে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি দেখবে যে তোমার কাছে এটা কোনো পড়াই মনে হবে না, হ্যাঁ, এবং মজা লাগবে, একসময় তোমার কাছে এটা ফিল আসবে একটা, ঠিক আছে? ইনশাল্লাহ সে আশাই, সে ভরসাই তোমরা বাসায় পড়াশোনা করবে, সে আশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।